secularism is not the monopoly of any religion. It is not. সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখুন। আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ নায়েক আজকের অনুষ্ঠানের পরিচালনায় আছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করছেন কারি রেহান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا صدق الله العظيم। এতক্ষণ আপনারা শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সূরা আল মাইদার 6 নং পারার 32 নম্বর আয়াত। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি নরহত্যা বা দুনিয়ায় ধ্বংসাত্মক কোনো কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করল। আর যদি কোনো মানুষ কারো জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন রক্ষা করল। আমি সেই সব মুসলিম ও অমুসলিম পুলিশ অফিসার, অ্যাডভোকেট আর বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আজ ডক্টর জাকির নায়েককে এই অনুষ্ঠানে অনুরোধ করেছেন সন্ত্রাস ও মুসলমান এই বিষয়ে কিছু বলার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি জাস্টিস হসবার্ট সুরেশকে, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদের প্রধান অতিথি জাস্টিস হসবার্ট সুরেশ বোম্বের হাইকোর্টের একজন জাজ ছিলেন। উনি রিটায়ার করেন 1991 সালে। মানবাধিকার আন্দোলনের একজন অগ্রপথিক জাস্টিস হসবার্ট সুরেশ ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং ন্যায়পরায়ণ। ইন্ডিয়ায় বিভিন্ন আইনের জার্নাল, ম্যাগাজিন আর নিউজ পেপারে তার লেখা নিয়মিতভাবেই প্রকাশিত হয়। তার নতুন বই ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ হিউম্যান রাইটস এক বাক্যে অসাধারণ। তিনি অনেক আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দিয়েছেন। বোম্বের হিন্দু মুসলমানের রায়টের উপর লেখা 1992 ও 93 সালে তার এই রিপোর্টের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। শিরোনাম ছিল জনগণের বিচারক হিসেবে গুজরাটে মুসলমান গণহত্যার উপর তার রিপোর্ট ক্রাইম অ্যাসেন্টমেন্ট হিউম্যানিটি 2002 সালের নভেম্বর মাসে আহমেদাবাদে প্রকাশিত হওয়ার পর যথেষ্ট পরিমাণে প্রশংসা অর্জন করেছিল। তার রিপোর্টে এসেছে মুম্বাইয়ের দলিতরা, কেরালার ছাত্ররা, গুজরাটের খ্রিস্টানরা, আর সেগুলো চোখে পড়ার মতো। আমি অনুরোধ করব প্রধান অতিথিকে কিছু বলার জন্য। ভাই ও বোনেরা, এখন আসছেন জাস্টিস হসবার্ট সুরেশ। বন্ধুরা, আমি শুরুতেই ইংল্যান্ডের বিখ্যাত বিচারক লর্ড টার্নিং এর কথা না বলে পারছি না। তিনি একবার একটা কথা বলেছিলেন, অভিনেতাদের মতো অন্যকে খুশি করার জন্য বিচারকরা কথা বলে না, বিচারকরা উকিলদের মতো মামলায় জেতার জন্য কথা বলে না, ঐতিহাসিকদের মতো অতীতকে জানার জন্য বিচারকরা কথা বলে না, বিচারকরা কথা বলে রায় দেওয়ার জন্য। আমি একজন রিটায়ার্ড জাজ,
টায়ার্ড জাজ না। আমি এখানে কোনো রায় দেব না, তবে আমি কথা বলবো। আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। মানুষের অধিকার নিয়ে আমি আগেও কথা বলেছি। যখনই কোনো অন্যায় চোখে পড়েছে আমি তার প্রতিবাদ করেছি। যখনই কোথাও ভায়োলেন্স দেখেছি তার বিরুদ্ধে কথা বলেছি। আর আমি সব সময় চেয়েছি বিচারকরা এসব জায়গায় কথা বলুক। যদি বিচারকরা এই সব অন্যায় অবিচারের প্রতিবাদ না করে তাহলে আমাদের মধ্যে আর কে কথা বলবে? আমাদের কাছে এটা এখন প্রমাণিত সত্য যে সন্ত্রাসীদের ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে প্রত্যেক দেশের সরকারই আরো বেশি ভায়োলেন্সের জন্ম দেয়। এইভাবে ভায়োলেন্স বাড়তেই থাকে, আর এইভাবে আপনি এই সমস্যার কোনো সমাধান পাবেন না। 1984 সালে দিল্লি আর তার আশেপাশে কিছু এলাকায় বেশ কিছু বোমা বিস্ফোরণ হয়েছিল। এটা করেছিল খালিস্তানিরা। সে সময় খালিস্তানিদের বিদ্রোহ ইন্ডিয়ায় বেশ জোরে সোরেই চলছিল। সে সময় খালিস্তানিরা ছিল সন্ত্রাসী। তাই এই সন্ত্রাসীদের জন্য আমরা একটা আইন বানালাম, সেটার নাম দিলাম টাডা। টাডা খুবই নিষ্ঠুর আইন। আর আপনারা জানেন টাডার অনেক অপব্যবহার হয়েছে। আর এই আইনটা বানানোতে যেটা হয়েছে, প্রচুর নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের টর্চার করা হয়েছে। আমার মনে আছে একবার জাস্টিস অজিত সিং বেঞ্চ, পাঞ্জাব হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ, বয়স্ক মানুষ, তিনি কি করলেন, একটা জনসমাবেশে তিনি পাঞ্জাব সহ সারা ইন্ডিয়ায় যে অত্যাচার চলছিল সেটা নিয়ে কথা বলেছিলেন। সেই জনসমাবেশে তিনি বললেন যে একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাব। এখন এই টাডা আইনে দেশের সংহতি নিয়ে একটা বিষয় ছিল। দেশের সংহতি নষ্ট হয় এমন কোনো কথা কেউ বলতে পারবে না। দেশের কোনো জায়গার অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করতে পারবে না। কেউ বলতে পারত না কাশ্মীরের স্বাধীনতা পাওয়া উচিত বা অন্য কোনো জায়গার স্বাধীনতা পাওয়া উচিত, কেউ বলতে পারত না। আর যদি কেউ এই ধরনের কোনো কথা বলতো সেটা একটা অপরাধ। তাই জাস্টিস অজিত সিং বেঞ্চ শুধু বলেছিলেন একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাবো। তার মানে হলো অত্যাচার থেকে মুক্তি, অবিচার থেকে মুক্তি। তাকে অ্যারেস্ট করা হলো, তার হাতে পরানো হলো হাত করা, হাইকোর্টের একজন জাজের হাতে হাত করা। এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হলো হাইকোর্টে। হাইকোর্টের জাজেরা জামিন দিতে পারল না। আইনটা এমনই। সুপ্রিম কোর্টে গেলেন, সেখানেও তিনি জামিন পেলেন না। তাই তিনি জেলখানার মধ্যে থাকলেন 1 বছরেরও বেশি। আর অবশেষে কি হলো যে নো কেস। আইনটা ছিল এরকমই। টাডা আইনের ক্ষমতা বলে ৭৫,০০০-এরও বেশি মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল। সবাই জেলখানায় ছিল, কাউকে জামিন দেওয়া হয়নি। আর এই টাডা আইনে পুলিশ স্বীকারোক্তি আদায়ের জন্য চালাতো টর্চার, বিভিন্ন রকমের সব টর্চার, ভয়ঙ্কর সব টর্চার চালানো হতো। আর এভাবেই স্বীকারোক্তি নেওয়া হতো। আর তারপর 1995 সালে ইন্ডিয়ার সরকার টাডা নামের এই কুখ্যাত আইনটাকে বাতিল ঘোষণা করলেন। তখন দেখা গেল হাজার হাজার মানুষের উপর অত্যাচার করা হয়েছে আর অবিচার করা হয়েছে। কিন্তু তখন দেখা গেল ৭২,০০০ কয়েদিকে মুক্ত করে দেয়া হলো। ট্রায়াল হলো না, কেস হলো না, কোনো কিছুই হলো না। শুধুই তারা মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার ভেতরে অত্যাচার সহ্য করেছে। আর এছাড়াও এই কুখ্যাত টাডা আইনে আমরা দোষী সাব্যস্ত করতে পেরেছি মাত্র 1.8%কে। কিন্তু তারপরও টাডা আইন এক সময় কার্যকর ছিল। পুলিশ হয়ে গিয়েছিল স্বেচ্ছাচারী। পুলিশ যা খুশি তাই করতে পারত, কেউ কিছু বলতে পারত না। পলিটিশিয়ানরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই টাডা আইনকে ব্যবহার করত। যে কোনো লোককে তারা অ্যারেস্ট করে জেলখানায় আটকে রাখতে পারত, আর কোনোভাবেই জামিন পাওয়া যেত না। তারপর 1995 সালে টাডা বাতিল করা হলো, কারণ এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল। আমরা সবাই প্রতিবাদ করেছি। টাডা খুবই নিষ্ঠুর একটা আইন, আর আমরা এই ধরনের কোনো আইন চাই না। আর এই ধরনের আইন দিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না, বরং সন্ত্রাস আরো বাড়বে। তারপর 1995 সালে টাডা আইনকে বাতিল করা হলো। তারপর ঘটল 2001 সালের 9 সেপ্টেম্বরের সেই দুর্ঘটনা। আর তারপর পরই আমরা যেটা করলাম, ইন্ডিয়াতে কোনো কিছুই হয়নি। যা কিছু হওয়ার সেটা হয়েছে নিউ ইয়র্কে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। কিন্তু বুশ ঘোষণা দিলেন যে একেবারে সঙ্গে সঙ্গেই যে এইটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। বুশ আরো বললেন
যারা আমাদের সাথে নেই তারা আমাদের শত্রু। আর আমরা সবাই তখন বললাম, ও না না, আমরা আমেরিকার পক্ষে, আমরা বুশের পক্ষে। আমরা কি করলাম, আমরা আরো একটা আইন বানালাম, পোটা। এই আইনও সেই একই ঘটনা ঘটালো। পোটা বহুমুখী একটা আইন, একটা হোল্ড অল আইন। টাডা আইনে যেটা হয়েছিল এখানেও সেটাই ঘটলো। অনেক মানুষের উপর অত্যাচার হয়েছে, অনেক মানুষের উপর অত্যাচার হয়েছে। তারা সন্ত্রাসী হোক বা না হোক, তারা অনেকেই জানে না তাদের অপরাধ কি। এই ধরনের আইন, এরকম আইন মানুষের মধ্যে শুধু আতঙ্কই বাড়ায়। এই কথাটা প্রাসঙ্গিক, কারণ মানুষ এখন পোটা নিয়ে কথা বলে। তারা পোটার মতো আইন চায়। মানুষ 2006 সালে বোম্বে ট্রেনের সেই বোমা বিস্ফোরণ দেখেছে। 2 দিন আগের ঘটনাও দেখেছে। মানুষ বলছে যে কঠিন কোনো আইন ছাড়া সন্ত্রাস দমন করা যাবে না। আমি আপনাদের বলি, কঠিন আইন দিয়ে কখনো সন্ত্রাস থামানো যায় না। এই দেশের কোথাও না, এই পৃথিবীরও কোথাও না। এই যে এখন আমাদের পোটা আইনটা আছে, এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়েছে। আর সেখানে কি হলো, যখন এটা নিয়ে বিতর্ক চলছিল তখন পার্লামেন্টে আক্রমণ করা হলো। 2001 সালের 13 ডিসেম্বর তারপর এই আইনটা পাশ করানো হলো। তারপর কলকাতায় ইউএস ইনফরমেশন সেন্টারে বোমা মারা হলো। তারপর আস্থারদার মন্দিরে, সেটা ছিল 2002 সালে 24 সেপ্টেম্বর। তারপর রঘুনাথ মন্দিরে 2002 24 নভেম্বর। তারপর মুম্বাইয়ের ঘাটকুপায় বুলন্দে 2 ডিসেম্বর। তারপর গেট অফ ইন্ডিয়ায় একদম বাজারের মধ্যে 2003 সালের 25 আগস্ট। তাহলে এই আইন থাকা সত্ত্বেও এইসব বোমা বিস্ফোরণ চলছেই। পোটা দিয়ে এখানে কোনো লাভ হচ্ছে না। 2002 সালে ইন্ডিয়ার তখনকার অ্যাটর্নি জেনারেল এই কথাটা বলেছিলেন। সে বছর জম্মু ও কাশ্মীরে 4038টা সন্ত্রাসী ঘটনা ঘটেছিল। যদিও সেখানে অনেক আর্মি, নিরাপত্তা রক্ষী ছিল, আইনও ছিল। Terrorism is not the monopoly of any religion. It is not. 2002 সালে ইন্ডিয়াতে আক্রমণের জায়গায় 1707 জন সন্ত্রাসী সেই সময় নিহত হয়েছে। তার মধ্যে 508 জন অন্য দেশের নাগরিক। কাশ্মীরে গত 17 বছরে এ পর্যন্ত মারা গিয়েছে 80,000-এরও বেশি মানুষ। অনেকে স্রেফ হারিয়ে গেছে। একই ঘটনা ঘটেছে পাঞ্জাবে। সে সময় খালিস্তানিদের বিদ্রোহ চলছিল। হাজার হাজার মানুষ স্রেফ হারিয়ে গেছে, কেউ জানে না তাদের কি হয়েছে। এমনকি এখনো, এই কয়েক বছর আগেও বিয়ার নদীর পাড়ে অনেক লাশ, অনেক কঙ্কাল, অনেক মানুষের হাড়গোড় পাওয়া গেছে। মনে আছে, আমি সেখানে গিয়েছিলাম, একটা এনকোয়ারি করেছিলাম। আমি সেখানে গিয়ে সেটা লক্ষ্য করলাম। সেখানে লোকজনদের সাথে কথা বলেছিলাম, কয়েকটা বাড়িতেও গিয়েছিলাম। বেশিরভাগ বাড়িতেই যুবক বা তরুণরা কেউ নেই। বয়স্ক লোকজন আছে, বাচ্চা ছেলে পেলেও আছে। কেউ বলতে পারে না তাদের কি হয়েছে। তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল গভীর রাতে, আর পরের দিন তারা আর ফিরে আসেনি। তাই কথা হলো, ভায়োলেন্স একটি অবিরাম প্রক্রিয়া। খুন আর বদলা খুন। কাশ্মীরে আর মণিপুরে, আমি মণিপুরে গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। ছত্তিশগড়ে হয়েছে, তেলেঙ্গানায় হয়েছে, এরকম আরো অনেক জায়গায় খুনোখুনি নিয়ম হয়ে গেছে। সেদিন প্রধানমন্ত্রী বললেন যে আমাদের একটা কাউন্টার টেররিস্ট অর্ডিন্যান্স প্রয়োজন। কে হবে এই কাউন্টার টেররিস্ট অর্ডিন্যান্স? আপনি আর আমি? আমরাই কি প্রধানমন্ত্রীর কাউন্টার টেররিস্ট অর্ডিন্যান্স? আমি আসলে জানি না। প্রধানমন্ত্রী কথা বলেছেন। কাশ্মীরে কি হয়েছিল? আমরা অনেকদিন আগে সেখানে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আমরা সেখান থেকে অনেক কাশ্মীরিদের অ্যারেস্ট করেছিলাম, তাদের জেলখানার ভেতরে আটকে রেখেছিলাম। বছরের পর বছর আরো খারাপ হলো। আমাদের সরকার তাদের ব্রেন ওয়াশ করলো, তাদের ফিরে যেতে বললো। তোমরা ফিরে যেয়ে তোমার লোকদেরকে বোঝাও, এভাবে যুদ্ধ করতে নিষেধ করো, আর ইন্ডিয়ার প্রতি তাদের বিরূপ মনোভাব বদলাবার ব্যাপারে সাহায্য করো। তারা বলল আমরা গেলেই আমাদের মেরে ফেলা হবে। তারপর আমাদের সরকার বলল যে আমরা ওদের অস্ত্র দেব। তখন এই লোকগুলো অস্ত্র হাতে নিয়ে ফিরে গেল। আমার মনে আছে একবার ইলেকশনের সময় পাঞ্জাবে যেটা আছে PUDA, ডেমোক্রেটিক রাইটস অর্গানাইজেশন, একটা রিপোর্ট ছাপালো। আর সেই রিপোর্টে বলা হলো যে এখানে পাঞ্জাবে ভোট নেওয়া হচ্ছে বন্দুকের মুখে। সেখানে আর্মি আছে, তাদের কাছে অনেক অস্ত্র আছে, প্রতিরক্ষা বাহিনীর কাছে অস্ত্র আছে, এছাড়াও অস্ত্র আছে আর অনেক অনেক দলের কাছে, অনেক মানুষের কাছে, প্রতিরক্ষা বাহিনীর কাছে। ইন্ডিয়ার মানুষ এখন বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। এভাবে কি সমস্যার সমাধান হয়? ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স। এরপর দেখেন ছত্তিশগড়ে সরকার কি করেছে। ছত্তিশগড়ে অনেক মাওবাদীরা আছে, নকশালপন্থীরা আছে।
তাদের শেষ করার জন্য আমরা সেখানে আদিবাসীদের নিয়ে বানালাম একটা বাহিনী। প্রায় ৫,০০০ আদিবাসীকে নিয়ে তৈরি করা হলো এই বাহিনী। সেটার নাম দিলাম সালোয়ার জুলুম। তারপর সেখানে ফলাফলটা কি দাঁড়ালো? আদিবাসীরা সব মারা গেল, নকশালপন্থীরা এখনো সেখানে আছে। এইসব ব্যাপার নিয়ে আমাদের একটু ভাবতে হবে। তাই আমি যেটা বলতে চাই তা হলো, এই দেশে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীর প্রকাশ্যে বিচার হয়নি, এখন পর্যন্ত হয়নি। আমরা শুধু হত্যাই করেছি। যেমন ধরেন বোম্বেতে 93 সালে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল। 93 সালে অপরাধীকে আমরা এখনো বের করতে পারিনি। কারা এই কাজ করেছে, আসল অপরাধী কারা, আমরা কিছুই জানি না। এর পাশাপাশি লোকজন জেলখানার ভেতরে বন্দী হয়ে আছে বছরের পর বছর। কবে তাদের মামলা হবে, শুনানি হবে, বিচার হবে, এই ব্যাপারে তারা কিছুই বলতে পারে না। এটাই বাস্তবতা। এছাড়াও আপনারা দেখতে পাবেন আকসারদার মন্দিরে আক্রমণ করা হয়েছিল। এখানেও যারা আক্রমণ করেছিল তাদের মেরে ফেলা হয়েছে। পার্লামেন্টেও ওই আক্রমণে কারা কাজটা করেছিল আমরা জানি না, তাদের মেরে ফেলেছি। এই ধরনের কাজই আমরা এখন করছি। ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে আমরা আরো বেশি ভায়োলেন্স করছি। আর এখন সব গোয়েন্দাগিরি চারিদিকে চলছে। আর তাতে করে যেটা হচ্ছে, পুরো দেশ জুড়েই অন্যায় আর অবিচার বেড়ে গেছে। কারণ একটা সিকিউরিটি সোসাইটিতে পুলিশ যা খুশি তাই করতে পারে। খবরের কাগজে হয়তো দেখেছেন যে অ্যান্টপ হিলে একটা লাশ পাওয়া গেছে একটা বাড়িতে, একটা পরিত্যক্ত বাড়িতে। সেখানে কেউ ছিল না। ঘটনাটা যেটা ঘটেছিল, পুলিশ জানতে পেরেছিল যে লোকটা নাকি পাকিস্তানি। কিভাবে জানি না। পুলিশ তাকে গুলি করলো, মেরে ফেললো। কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই নেই। তাই নিজেদের সিকিউরিটির জন্য সোসাইটি মেনে নিল। কেউ কোনো প্রতিবাদ করেনি। কে মারা গেল কেউ জানে না। আর পুলিশও এই ধরনের আইন চায়, কারণ এটা তাদের হেল্প করে। তাদের কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। তারা যে কাউকে আটকে রাখতে পারে, পুলিশ স্টেশনে যে কাউকে আটকে রাখতে পারে দিনের পর দিন, কোনো অভিযোগ ছাড়া, কোনো কিছু ছাড়া, ইনভেস্টিগেশনের কথা বলে। কিছুদিন আগে আমি মাইনরিটি কমিশনে গিয়েছিলাম। যেটা করা হয়, লোকজনকে জড়ো করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আইনটা এখানে কি? আপনাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো। যদি আপনি উইটনেস হয়ে থাকেন, আপনার স্টেটমেন্ট নেওয়া হবে, তারপর আপনি চলে যাবেন। যদি উইটনেস না হন, তাহলে আপনি সাসপেক্ট। কোন রেকর্ডে আপনার নাম লেখা থাকবে, আপনার নাম FIR এ থাকবে, অথবা অন্য কোনো ইনফরমেশনে থাকবে। কিন্তু আমাকে পুলিশ স্টেশনে নিয়ে আপনি বলতে পারেন না যে তুমি একজন সাসপেক্ট, আপনি আমাকে চেনেনই না, তবুও আমি সাসপেক্ট। আমাকে আটকে রাখলেন, আমার উপর টর্চার করলেন, দিনের পর দিন আটকে রাখলেন। কোথাও এন্ট্রি নেই, রেকর্ড নেই, তারপর একদিন জুড়ে দিলেন আমার সাথে একজন পাকিস্তানের নাম। এটা কোন ধরনের আইন? মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি। তাই এখন সিকিউরিটির নামে পুলিশ যা খুশি তাই করতে পারে। এনকাউন্টারে যে কেউ মারা যেতে পারে। এখানে কোনো তদন্ত হবে না। সিকিউরিটির দোহাই দিয়ে আপনার উপরে সব সময় নজরদারি করা সম্ভব। যেমন ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে সব লেনদেন আপনাকে করতে হবে চেকের মাধ্যমে, সিকিউরিটির দোহাই দিয়ে। দেখবেন যে মুম্বাইতে এখন নতুন নিয়ম হয়েছে যে আপনি কোনো বাই প্রপার্টি বিক্রি করতে পারবেন না, আপনার বাসা ভাড়া দিতে পারবেন না। যদি ভাড়া দিতে চান তাহলে আপনাকে কোন পুলিশ অফিসারকে জানাতে হবে। তাই পুলিশকে সবকিছু জানাতে হবে। এইভাবে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়ে ধীরে ধীরে কৃতদাসে পরিণত করা হচ্ছে। আসলে বর্তমানে পুরো পৃথিবীতেই এটা চলছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, দাসে পরিণত হচ্ছি। এটাই বাস্তবতা। এটা নতুন কিছুই না। যখন টাডা আইনটা করা হয়েছিল, সেটাও করা হয়েছিল সিকিউরিটির জন্য। সুপ্রিম কোর্ট জানতো এটা একটা নিষ্ঠুর আইন, অন্যায় আইন। মানেকা গান্ধীর সেই ঘটনার পর কেউ এটার পক্ষে ছিল না, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে সমর্থন করেছে। এবারও দোহাইটা ছিল ইন্টারনাল সিকিউরিটি। দোহাইটা হলো সিকিউরিটির, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর আসলো পোর্ট আইন, আবারও সিকিউরিটির দোহাই দিয়ে। তারপর এলো আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই আইন দিয়ে তারা উত্তর পশ্চিম ইন্ডিয়ার মণিপুর এলাকা ছাড়খাড় করে দিয়েছে। তারপরও সিকিউরিটির দোহাই দিয়ে আমরা এটাকে সমর্থন করি। আগে আমরা জানতাম
উদার সমাজ, ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক সবকিছু ভুলে গেছি, এটাই এখন অবস্থা। তাই আমাদের সবাইকে কথা মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে এই ভায়োলেন্সকে আমাদের বন্ধ করতে হবে। তাহলে এখানে সমাধানটা কি? অস্ত্র কোনো সমাধান না, ভায়োলেন্স কোনো সমাধান না। ভায়োলেন্সের সমাধান হিসেবে কখনো ভায়োলেন্স আসতে পারে না। আমাদের এখন দেখতে হবে যে আমাদের সমাজে কেন এই সব সন্ত্রাসগুলো হচ্ছে। আমাদের বুঝতে হবে এইসবের পেছনের কারণটা কি, কি জন্য এসব হচ্ছে। আর এই জিনিসটাই আমাদের সরকারকে বুঝতে হবে, অস্ত্র দিয়ে না, এইসব নিষ্ঠুর আইন দিয়ে না। আমাদের সমাজে এখনো অনেক বেশি অন্যায় আর অবিচার হয়। ইন্ডিয়ার যেখানেই আপনি যান না কেন সব জায়গায় অন্যায় হচ্ছে। বড়লোক আর ক্ষমতাবানরা যা খুশি তাই করে, তাদের কিছুই হয় না। আমেরিকা যে কোনো দেশকে দখল করতে পারে, তাদের কিছুই হবে না। ইন্ডিয়াতেও বড়লোক আর ক্ষমতাবানরা কিছুই কেয়ার করে না, তারা যা চায় তাই পায়। কিন্তু গরিবরা, গরিবদের কি হয়? একেবারে গরিব যারা, তাদের জন্য প্রজেক্ট হয়েছে। আমরা তাদের নিয়ে অনেক প্রজেক্ট করেছি। আমার কাছে এ ব্যাপারে একেবারে বিস্তারিত ইনফরমেশন আছে। নর্মদাবাদের কথাই ধরুন, তারা সবাই ঘরবাড়ি হারালো। যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের কি হলো? হাজার হাজার আদিবাসী, তাদের কি হলো? তারা তাদের জমি হারিয়েছে, তাদের জন্য কিছুই করা হয়নি। মুম্বাইতে 40 লক্ষেরও বেশি মানুষ বস্তিতে বসবাস করে। আমাদের সরকার কি করছে? সরকার ওই বস্তিগুলো ভাঙছে। আমাদের বাসস্থানের অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাসস্থানের অধিকার, আশ্রয় লাভের অধিকার, এটা তো মানুষ হিসেবে আপনার মৌলিক অধিকার। আমাদের সব ধরনের অধিকার ভুলে যাওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে আগেও অনেকবার কথা বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 21। মর্যাদার সাথে প্রাসঙ্গিক সবকিছুই আমাদের জীবনের জন্য প্রয়োজন। আমাদের খাদ্য, আমাদের পোশাক, আমাদের বাসস্থান, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা। আমরা আজকে কি করছি? আমরা এসব নিয়ে চিন্তাও করছি না। সরকার আসলে কোনো কাজই করছে না। সরকার তার কোনো দায়িত্বই পালন করছে না। সরকার ধীরে ধীরে সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে মানুষ কি করবে? যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যদি কোনো আদালতে ন্যায় বিচার না পান, আপনি কি করবেন? অন্ধ্রপ্রদেশে হাজার হাজার মানুষ আত্মহত্যা করেছে। বারবার তারা আদালতে আপিল করেছে। সরকার এই ব্যাপারে উদাসীন, সরকার কিছুই করেনি। মানুষ এখানে কি করবে? এগুলোই হলো প্রশ্ন। মনে আছে একবার অরুন্ধতী রায় বলেছিলেন, এই ধরনের পরিস্থিতিতে যখন মানুষ ন্যায় বিচার পায় না, কোনো সাহায্য পায় না, সেই সময় তারা যা করে সেটা হলো তারা এসব অত্যাচারকে অস্বীকার করতে চায়। আমার মনে আছে আমি গুজরাটে গিয়েছিলাম। সেখানে অনেক ছোট ছোট ছেলে পেলে দেখেছি যাদের মা বোনদের ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে। কেউ তাদের গাইড করেনি, কেউ তাদের লেখাপড়া শেখায়নি, কেউ তাদেরকে মনোচিকিৎসা বা সাহায্য করেনি। আতঙ্কটা তখনও ছিল। তারা কি করবে? কে তাদের ন্যায় বিচার দেবে? কিভাবে তারা ন্যায় বিচার আশা করতে পারে? আমি অস্ত্র ধারণের বিরুদ্ধে কথা বলছি না, তবে সরকারের একটা দায়িত্ব আছে। আর সরকারের এটা মনে রাখতে হবে, সরকার যদি ভিকটিমদের সাহায্য না করে, তাহলে ভিকটিমরা নিজে থেকেই সমস্যার সমাধানের চেষ্টা করবে। এটাই আসল কথা। তাই অরুন্ধতী রায় যেটা বলেছিলেন, যখন ভিকটিমরা আর ভিকটিম হতে চায় না, তাদের বলা হয় সন্ত্রাসী। আর এভাবেই আমরা সবাই সমাজের বিভিন্ন অন্যায় আর অবিচারের শিকার হচ্ছি প্রতিদিন। আমাদের সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত, তবে নিষ্ঠুর কোনো আইন দিয়ে নয়, কাউন্টার টেররিস্ট অর্ডিন্যান্স তৈরি করে নয়, কোনো একটা বিশেষ জাতির উপর অত্যাচার চালিয়ে নয়, অবিচার করে নয়, বরং প্রত্যেক মানুষকে তার অধিকারটা দিতে হবে। মানুষের খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, মানুষের শিক্ষার অধিকার, সুস্বাস্থ্যের অধিকার, ভালো একটা জীবিকার অধিকার, এইসব যদি এইসব অধিকার নিশ্চিত করা হয়, আপনা থেকে এই সমাজ একটা পরিবর্তন আসবে। এটুকু বলেই আমি আমার কথা শেষ করব। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জাস্টিস হজরত সুরেশ। আমাদের চারপাশে প্রতিদিন যে অন্যায়গুলো ঘটতে দেখি, সেগুলোর ব্যাপারে আপনার সুচিন্তিত মতামতের জন্য। আপনি যেভাবে সত্যকে তুলে ধরলেন, সেটা আসলেই আমাদের সবার যথেষ্ট উপকারে আসবে। এখন আমি আবারও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে। আলোচনার পরে থাকবে উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব। সেখানে আপনি ডক্টর জাকির নায়েককে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের পৃথিবীতে এখন সন্ত্রাস যে হারে বেড়ে গিয়েছে, তাতে করে আমাদের পক্ষে যুদ্ধ আর শান্তিকে, ধর্ম আর রাজনীতিকে আলাদা করা কঠিন।
মিডিয়ার রিপোর্টের কারণে পৃথিবীর মানুষ আজ মুসলিমদের ভয় পায়, ইসলামকে ভয় পায়। পৃথিবীর কোটি কোটি মানুষ, আমরা সবাই আশ্চর্য হই। আশেপাশে সমস্ত মুসলমানরা একটা কথাই ভাবে, সন্ত্রাস কি মুসলিমদের সম্পত্তি? আমাদের আজকের অনুষ্ঠানের বক্তা ডক্টর জাকির নায়েক, যিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, মুম্বাইয়ে একজন মেডিকেল ডাক্তার, আর ইসলাম ও অন্যান্য ধর্মের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। ডক্টর জাকির নায়েক গত 10 বছরে পৃথিবী জুড়ে 1000-এরও বেশি বক্তৃতা দিয়েছেন। পৃথিবীর 150টিরও বেশি দেশের টিভি চ্যানেলে তার অনুষ্ঠান প্রচারিত হয়। ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় সন্ত্রাস কি মুসলিমদের সম্পত্তি? এখন বলবেন ডক্টর জাকির নায়েক। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वकुल जाल हक़ व ज़ाक़िल बातिल, इन्नल बातिल कान ज़हूका। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় জাস্টিস হযরত সুরেশ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপরে দয়া, শান্তি আর আশীর্বাদ বর্ষিত হোক সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বিশ্বে সন্ত্রাস কি মুসলমানদের সম্পত্তি। প্রথমে আসুন বোঝার চেষ্টা করি সন্ত্রাস এই শব্দটার আবিধানিক অর্থ কি। সন্ত্রাস শব্দটাকে কোনো সংজ্ঞা দেয়া খুবই কঠিন। এই শব্দটার অনেকগুলো সংজ্ঞা আপনারা পাবেন, আর অনেক সংজ্ঞাই পরস্পর বিরোধী। সংজ্ঞা জিনিসটা আসলে বায়বীয়, এটা বিভিন্ন সময়ে বদলায়, আর বদলানোর কারণ ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক ঘটনা। সন্ত্রাস শব্দটার সংজ্ঞা দেয়া খুবই কঠিন, তবে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হচ্ছে যে সন্ত্রাস হলো কোনো হিংসাত্মক কাজের মাধ্যমে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বা কোনো সরকারকে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা। এই সন্ত্রাস শব্দটা প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল 1790-এর দশকে, সে সময় ফরাসি বিপ্লবে। আর এই 1790-এর দশকে একজন কূটনীতিক, এডমান্ড বার্ক, একজন ব্রিটিশ কূটনীতিক, তিনি এই শব্দটা দিয়ে বুঝিয়েছিলেন সে সময় ফ্রান্সের জ্যাকোবিন সরকারকে। আর 1793 থেকে 94 সাল পর্যন্ত বলা হয়ে থাকে সন্ত্রাসের শাসনকাল, সন্ত্রাসের সময়কাল। আর ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার, তিনি ছিলেন এই সরকারের প্রধান। আর এই সময়ের মধ্যে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন, তিনি গিলোটিন চড়িয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষকে। ইতিহাস এখন আমাদের বলে যে রবস্পিয়ার তখন 5 লক্ষেরও বেশি মানুষকে অ্যারেস্ট করেছিল, আর তার মধ্যে 40,000 মানুষকে হত্যা করা হয়েছিল। 2 লক্ষেরও বেশি মানুষের হয়েছিল নির্বাসন, আরো 2 লক্ষেরও বেশি মানুষ জেলখানার ভেতরে অনাহারে আর অত্যাচারে মারা গেছে। তাহলে এই সন্ত্রাস শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীদের বোঝানোর জন্য। আজকে আমাদের আন্তর্জাতিক মিডিয়া আছে, আর সেখানে একটা কমন স্টেটমেন্ট সেটা দেয়া হচ্ছে বারবার, বিশেষ করে পশ্চিমা মিডিয়ায়। আর সেই স্টেটমেন্টটা হলো সব মুসলমানই সন্ত্রাসী না, তবে সব সন্ত্রাসী মুসলমান। আর এই স্টেটমেন্টটা এখন ইন্ডিয়াতেও চলে এসেছে, বিশেষ করে 2006 সালে 11 জুলাইয়ের পর বোম্বেতে ট্রেনের ভেতরে সেই বোমা বিস্ফোরণের পর, বিশেষ করে বোম্বেতে। আর এখন আমরা দেখি যে এমনকি ইন্ডিয়াতেও, বিশেষ করে বোম্বেতে, লোকজন একই কথা বলছে বারবার যে সব মুসলমানই সন্ত্রাসী নয়, তবে সব সন্ত্রাসী মুসলমান। Terrorism is not the monopoly of any religion. It is not. আসুন আমরা দেখার চেষ্টা করি যে ইতিহাস আমাদের কি বলে, আর সন্ত্রাসী হামলা নিয়ে পৃথিবীর ইতিহাসে যে রেকর্ডগুলো আছে সেগুলো আমাদের কি বলে।
এখন আমরা রেকর্ডগুলো দেখি, 19বিংশ শতাব্দীতে আমরা এমন কোন সন্ত্রাসী হামলা খুঁজে পাই না যেটা মুসলমানরা করেছে। সময় যেহেতু এখানে কম, তাই আমি 19বিংশ শতাব্দীর সবগুলো হামলার কথা বলতে পারবো না, আমি মাত্র কয়েকটার কথা বলছি। আমরা জানি 1981 সালে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায়। তিনি একটা বুলেট প্রুফ গাড়িতে করে ঘুরছিলেন, তখন এক বোমা বিস্ফোরণে 21 জন নিরীহ পথচারী মারা গেল। তিনি বুলেট প্রুফ গাড়ি থেকে বের হলেন, আরেকটা বোমা ফাটলো, তিনি মারা গেলেন। তাকে কোনো মুসলমান মারেনি, তাকে হত্যা করেছিল ইগনেসি বুলবুস থেকে আসা একজন পোল। সে অমুসলিম ছিল, সে ছিল নৈরাজ্যবাদী। আমরা জানি 1886 সালে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল, আর 12 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল ডি জেন নামে পুলিশ, আরো 7 জন আহত পুলিশ পরে হাসপাতালে মারা গিয়েছিল। এই ঘটনার জন্য যারা দায়ী তারা মুসলমান ছিল না, 8 জন নৈরাজ্যবাদী, সবাই অমুসলিম ছিল। যদি আমরা বিংশ শতাব্দীর সন্ত্রাসী হামলাগুলো ভালো করে দেখার চেষ্টা করি, আমরা জানি ইতিহাস আমাদের বলে যে 1901 সালের 6 সেপ্টেম্বরে সে সময়ে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি তাকে লিওন নামে একজন নৈরাজ্যবাদী হত্যা করেছিল। লিওন তাকে 2 বার গুলি করেছিল, সে অমুসলিম ছিল। আর 1910 সালের 1 অক্টোবরে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল, আর সেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে টাইম নিউজ পেপার বিল্ডিং এ। এখানে 21 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এই বোমা বিস্ফোরণের জন্য যারা দায়ী তারা 2 জন ছিল খ্রিস্টান, তাদের নাম ছিল জেমস আর জোসেফ। তারা ছিল ইউনিয়ন লিডার, তারাও অমুসলিম ছিল। আমরা জানি যে 1914 সালের 28 জুন সারায়েভোতে অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রাঞ্জ এবং তার স্ত্রী সোফিয়া একসাথে নিহত হয়েছিলেন। এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আর এই হত্যাকাণ্ডের জন্য যে লোকগুলো দায়ী ছিল তাদের দলের নাম ছিল ইয়াং বসনিয়া, আর তাদের বেশিরভাগই ছিল সার্বিয়ান, তারাও অমুসলিম ছিল। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে 1925 সালের 16 এপ্রিল হয়েছিল একটা বোমা বিস্ফোরণ। ঘটনা ঘটেছিল বুলগেরিয়ার রাজধানী সোফায়ার সেন্ট ন্যাডিলিয়া চার্চে। এখানে 150 জনেরও বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 500 জনেরও বেশি। এটা ছিল বুলগেরিয়ার নিজের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ। আরেকটা কাজ করেছিল বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি, তারাও অমুসলিম ছিল। আমরা জানি ইতিহাস আমাদের বলে যে 1934 সালের 9 অক্টোবর যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার তাকে একজন বন্দুকধারী হত্যা করে যার নাম ছিল ভ্লাদা জার্জিভ, সেও একজন অমুসলিম ছিল। প্রথম যে আমেরিকান প্লেনটা হাইজ্যাক করা হয় সেটা কোনো মুসলমান করেনি, কাজটা করেছিল ওর্টিজ নামে এক অমুসলিম। সে প্লেনটা হাইজ্যাক করে নিয়ে যায় কিউবায়, আর পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেয়। আমরা যদি সন্ত্রাসী আক্রমণের ইতিহাসটাকে দেখি তাহলে জানতে পারবো যে 1968-র 28 আগস্ট গুয়েতেমালার অ্যাম্বাসেডর তাকে হত্যা করেছিল একজন অমুসলিম। 1969 সালে জাপানের অ্যাম্বাসেডরকে ছুরি মেরে হত্যা করেছিল এক জাপানি অমুসলিম। ব্রাজিলের অ্যাম্বাসেডরকে ওই একই বছরে অপহরণ করে একজন অমুসলিম। সেই বিখ্যাত ঘটনা ওকলাহোমা বোম্বিং, সেটা হয়েছিল 1995 সালের 19 এপ্রিল। সেখানে বোমা ভর্তি একটা ট্রাক ওকলাহোমার ফেডারেল বিল্ডিং এ আঘাত করে, মারা যায় 166 জন নিরীহ মানুষ, আহত হয় আরো কয়েকশো। প্রথম দিকে খবরের কাগজে লেখা হয়েছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। দিনের পর দিন, কয়েকদিন পরে জানা গেল যে কাজটা 2 জন ডানপন্থী দলের সমর্থকের, খ্রিস্টান, তাদের নাম তিমোথি আর টেরি। এরাই ওকলাহোমার ফেডারেল বিল্ডিং এ বোমা বিস্ফোরণটার জন্য দায়ী। তবে খবরটা যখন আসলো কয়েকদিন কাগজে থাকলো, তারপর হাওয়া। তার আগে দিনের পর দিন মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1941 সাল থেকে 1948 সাল পর্যন্ত এই 8 বছরের মধ্যে 259টি সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা। অনেকগুলো দল আছে, ইরগুন, ইস্টার্ন গ্যাং, হ্যাগানা। আর আমরা জানি
কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা। ঘটনাটা ঘটেছিল 1946 সালের 22শে জুলাই। বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন, নেতৃত্বে ছিলেন মেনাকেন বেগান। এখানে 91 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, তার মধ্যে 28 জন ছিল ব্রিটিশ, 41 জন আরব, 7 জন ইহুদি, এছাড়া আরো ছিল 5 জন। এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক পরেছিল যাতে লোকজন মনে করে আরবরা এই ঘটনা ঘটিয়েছে। এটার জন্য দায়ী ছিলেন মেনাকেন বেগান। আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ। এখানে 91 জন মারা যায়। আর সেই সময়টাতে মেনাকেন বেগান তাকে 1 নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার। পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর তার আরো কিছুদিন পরেই তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন। চিন্তা করেন, যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে, সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের, আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তিতে। আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন ইস্টার্ন গ্যাং, ইরগুন, হ্যাগানা, এই সব দলগুলি আর নেতারা যেমন আইজাক রাবিন, মেনাকেন বেগান, এরিয়েল শ্যারন, এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন। আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য। যদি পৃথিবীর ম্যাপটা দেখেন, 1945 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, ইসরায়েল দেশটাই ছিল না। এই ইহুদি দলগুলি, এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা। তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল। পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয়। এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে, যাদের দাবিটা আরো জোরালো, তাদের দেশ ফেরত চায়। এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিলেন, তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন। তারা প্যালেস্টাইনে যাবে কেন? প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতি ভাইদের আমন্ত্রণ জানিয়েছিল। তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত, ইউরোপে যাওয়া উচিত। চিন্তা করেন, প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল। ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো, অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন, আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল। আপনি দরজার সামনে বলতে থাকলেন, আমার ঘর ফেরত চাই, ফেরত দেন। লোকে আপনাকে বলবে সন্ত্রাসী। ঠিক এই ঘটনাই ঘটেছে। আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন? তারা তাদের দেশ ফেরত চায়। আর এখন পৃথিবীর মানুষ, বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ, তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে। আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে 1968 থেকে 1992 সাল পর্যন্ত রাডার মেইন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা, তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। এমনকি 1978 সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরাকে, আর 55 দিন পর তাকে হত্যা করে। আরো যদি দেখেন, এরকম দল, এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে, দ্য জাপানিজ রেড আর্মি। তারা একটা বৌদ্ধ কাল্ট, ওম শিনরিকিও বৌদ্ধ কাল্ট। আর তারা একবার নার্ভ গ্যাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি। সেখানে মারা গিয়েছিল মাত্র 12 জন। তবে 5700 জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নার্ভ গ্যাসের কারণে আহত হয়েছিল। এরা সবাই বৌদ্ধ। ইংল্যান্ডে 100 বছরের বেশি সময় IRA, আইরিশ রিপাবলিকান আর্মি, বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরা সবাই ক্যাথলিক, তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না, তাদের বলা হয় IRA। আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। শুধুমাত্র 1972 সালে 3টা বোমা বিস্ফোরণ, প্রথমটাতে 7 জন মারা গেছে, দ্বিতীয়টা মারা গেছে 11 জন, তৃতীয়টা মারা গেছে 9 জন। 1974 সালে 2টো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবার্ট বারে। তারা 5 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, আহত হয়েছে 44 জন। বার্মিংহাম বারে 21 জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায়, আর 182 জন আহত হয়। সময় কম, তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না, সামান্য কয়েকটা বলছি, মাত্র কয়েকটার কথা। 1996 সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায়, সেখানে 2 জন মারা যায়, আহত হয় 100 জনের বেশি। এরপর 1996 সালে IRA বোমা ফাটায় ম্যানচেস্টার শপিং সেন্টারে, সেখানে আহত হয় 206 জন। 1998 সালে
ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ, সেখানে 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, সেখানে 35 জন নিরীহ মানুষ আহত হয়েছিল। সেই একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি ওম্যাগ বোমা বিস্ফোরণের কথা। 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, আর 29 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 330 জন। আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিমরাই, এগুলো কোনো মুসলমান লেখেনি। সব রেকর্ডই অমুসলিম সোর্স থেকে, অ্যামনেস্টি, বিবিসি। ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন। তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হেরফের হয়। যেমন আজকে জানলাম কতজন মারা গেছে, 296 জন, আরেকটা 94 জন, আরেকটা 93 জন। তাই আমি বললাম 290 জনেরও বেশি। যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয়, সংখ্যাটা কম হলে এটা হয় না। এই সব কিছু অমুসলিমদের লেখা। 2001 সালে আইআরএ বোমা ফাটালো বিবিসিতে, কিন্তু আইআরএ কে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না। আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের। আমি ঠিক জানি না এ পর্যন্ত ব্রিটিশ সরকারের ইতিহাসে কতগুলো বিস্ফোরণের ব্যাপারে তারা নিশ্চিত যে মুসলমানরা এগুলো করেছে। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি